মিতালি সেন, ঢাকা 2025। আসলে আমার গল্প এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল এমন একটা ঘটনা ঘটেছে যা না বললেই নয়। গতকাল সকালে আমি বাজার করতে গিয়েছিলাম। ফেরার পথে দেখি রাস্তায় একটা ভিড় জমেছে। কৌতূহলের বসে আমিও কাছে গেলাম। দেখি একটা যুবতী মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, আমি আর পারি না, আমি মরে যেতে চাই। আমি মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? মেয়েটি আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করল। আন্টি, আমি খুব কষ্টে আছি। আমার পরিবার আমাকে বুঝতে পারছে না। তানিয়া বলল, কিন্তু আন্টি, তারা তো আমাকেই দোষ দিচ্ছেন গু। আমি বললাম, তুমি তাদের বলো যে একজন মহিলা তোমাদের সাহায্য করতে চাইছেন। তারা আসবে গু। পরের দিন তানিয়া তার মা বাবাকে নিয়ে আমার বাড়িতে এলো। তার মা রওশন বেগম, বাবা করিম সাহেব। রওশন বেগম আমাকে বললেন, আপনি আমাদের কি সাহায্য করতে পারবেন? আমি তাদের রঞ্জনের পুরো গল্প বললাম কিভাবে আমরা এই সমস্যার সমাধান করেছি। করিম সাহেব শুনে বললেন, কিন্তু আমাদের তো মনে হয় তানিয়াই রাহুলকে উত্তেজিত করে। কি? আমি তাদের বোঝালাম যে এটা তানিয়ার দোষ নয়, এটা রাহুলের মানসিক সমস্যা। আমি বললাম, আপনারা রাহুলকে নিয়ে একজন মনোবিদের কাছে যান। কিন্তু রওশন বেগম বললেন, রাহুল যেতে রাজি হবে না। আমি বললাম, রাহুলকে একবার আমার কাছে নিয়ে আসুন, আমি তার সাথে কথা বলে দেখি। কয়েকদিন পর রাহুল আমার বাড়িতে এলো। সে দেখতে অনেকটা রঞ্জনের মতো, লম্বা, সুন্দর ছেলে। আমি রাহুলের সাথে অনেকক্ষণ কথা বললাম। বুঝলাম যে তার সমস্যা রঞ্জনের চেয়েও জটিল। রাহুল আমাকে বলল, আন্টি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তানিয়াকে ছাড়া থাকতে পারি না। আমি তাকে বোঝালাম যে এটা একটা রোগ, চিকিৎসা করালে সেরে যাবে। কিন্তু রাহুল বলল, আন্টি, আমি ডাক্তারের কাছে যেতে চাই না। আমি তাকে রঞ্জনের ফোন নম্বর দিলাম। বললাম, তুমি রঞ্জনের সাথে কথা বলো, সে তোমাকে সাহায্য করতে পারবে। রাহুল রঞ্জনের সাথে কথা বলল। রঞ্জন তাকে অনেক সাহস দিল। অবশেষে রাহুল চিকিৎসা নিতে রাজি হল। তার পরিবারও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হল। এই ঘটনার পর আমি বুঝলাম যে আমার কাজ আরও বিস্তৃত হতে হবে। শুধু সাপোর্ট গ্রুপ দিয়ে হবে না। আমি একটা হটলাইন খোলার কথা ভাবলাম, যেখানে এরকম সমস্যায় ভোগা মানুষ ফোন করে সাহায্য চাইতে পারবে। আমি এই বিষয়ে ডাক্তার রহমানের সাথে কথা বললাম। উনি খুব উৎসাহিত হলেন। ডাক্তার রহমান বললেন, এটা খুব ভালো উদ্যোগ, আমি আপনাকে সাহায্য করব। আমরা একসাথে একটা এনজিও গঠন করলাম। নাম দিলাম পারিবারিক সাহায্য কেন্দ্র। এই এনজিওর মাধ্যমে আমরা একটা হটলাইন চালু করলাম। একজন মনোবিদ সবসময় দায়িত্বে থাকেন। প্রথম সপ্তাহেই 15-20টা ফোন এসেছিল, বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা। আমি বুঝলাম যে এই ধরনের সমস্যা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। এর মধ্যে সায়মার বিয়ের দিন এসে গেল। আমার মেয়ের বিয়ে। আমি খুব আনন্দিত। বিয়ের দিন অনেক অতিথি এসেছিলেন। তাদের মধ্যে আমার সাপোর্ট গ্রুপের অনেক পরিবারও ছিল। একজন মা আমার কাছে এসে বললেন, মিতালি আপা, আপনার কারণে আজ আমার ছেলেও সুস্থ। আজ আপনার মেয়ের বিয়ে দেখতে এসে আমার খুব ভালো লাগছে। আরেকজন বললেন, আপা, আপনি আমাদের পরিবারের দেবদূতকে। এসব কথা শুনে আমার খুব ভালো লাগছিল। বিয়ের অনুষ্ঠানে রঞ্জনও একটা বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, আমার মা আমাকে যে ধৈর্য দিয়ে সুস্থ করেছেন, সেই অভিজ্ঞতা দিয়ে আজ অনেক পরিবারের সেবা করছেন। সায়মা বিদায়ের সময় আমাকে বলেছিল, মা, তুমি আমার গর্ব। তুমি যে কাজ করছো সেটা চালিয়ে যেওই। বিয়ের পর আমার জীবন আরও ব্যস্ত হয়ে গেল। একদিকে এনজিওর কাজ, অন্যদিকে বইয়ের প্রমোশন। আমার বই খুব ভালোবাসার সীমানা খুব প্রকাশিত হওয়ার পর খুব ভালো সাড়া পেয়েছে। প্রথম 1 মাসেই 1000 কপি বিক্রি হয়েছে। অনেক পাঠক আমাকে ইমেইল করে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, আপনার বই পড়ে আমি সাহস পেয়েছি। আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। আরেকজন লিখেছেন, আপনার মতো মা পেলে আমিও হয়তো সুস্থ হয়ে যেতাম। এসব বার্তা পড়ে আমার মনে হয় যে আমার সংগ্রাম সার্থক হয়েছে। গত মাসে আমাকে একটা জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, সমাজসেবায় অবদানের জন্য পুরস্কার। পুরস্কার নেওয়ার সময় আমি বলেছিলাম, এই পুরস্কার শুধু আমার নয়, এটা সেই সব পরিবারের যারা তাদের সমস্যাকে লুকিয়ে না রেখে সমাধানের চেষ্টা করেছেন।
রঞ্জন সেদিন মঞ্চে উঠে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, মা তুমি আমার গর্ব। সেদিন সায়মাও এসেছিল তার স্বামীর সাথে। সায়মা মঞ্চে উঠে বলেছিল, আমার মা আমাদের পরিবারের নায়ক। আজকাল আমার কাছে প্রতিদিন অনেক ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ। গত সপ্তাহে আমি কলকাতায় গিয়েছিলাম একটা সেমিনারে বক্তৃতা দিতে। সেখানে আমি রঞ্জনের পরিবারের সাথেও দেখা করেছি। অর্জুন এখন 7 বছর বয়সী। সে খুব বুদ্ধিমান ছেলে। অনন্যা 3 বছর বয়সী, খুব চঞ্চল। অনিতা আমাকে বলেছিল, মা অর্জুন প্রায় আপনার কথা বলে। সে বলে তার নানি একজন বিখ্যাত মানুষ গো। আমি হেসে বলেছি, আমি বিখ্যাত নই, আমি শুধু একজন মা। কলকাতা থেকে ফিরে আসার পর আমি আরও একটা প্রজেক্ট হাতে নিয়েছি। একটা রিহ্যাব সেন্টার খোলার কথা ভাবছি। এই সেন্টারে যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা এসে চিকিৎসা নিতে পারবেন। আমি এই বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি। তারা সবাই সহযোগিতা করতে রাজি। একজন মনোবিদ বলেছেন, মিতালি আপা, আপনি যা করছেন সেটা অসাধারণ। এই ধরনের সেন্টারের খুবই প্রয়োজন। আমি এখন এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছি। কয়েকজন ধনী ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল একটা টিভি ইন্টারভিউতে আমি এই প্রজেক্টের কথা বলেছি। আশা করি আরও সাহায্য পাব। রবীন্দ্র আজকাল খুব গর্বিত। সে বলে, মিতালি তুমি এখন একজন জাতীয় ব্যক্তিত্ব। আমি বলি, আমি শুধু একজন মা, বাকি সব আল্লাহর দেওয়াগি। গত মাসে আমার দ্বিতীয় বইয়ের কাজ শুরু করেছি। এই বইয়ে আমি আরও 20টি পরিবারের গল্প লিখব। প্রকাশক বলেছেন, আপনার প্রথম বইয়ের চাহিদা দেখে মনে হয় দ্বিতীয় বইও হিট হবে। আমি আশা করি আমার এই কাজ আরও বেশি মানুষের কাজে আসবে। কয়েকদিন আগে তানিয়া আমার কাছে এসেছিল। সে বলেছিল, আন্টি রাহুল ভাই এখন অনেক ভালো। সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। আমি খুশি হয়েছিলাম। আরেকটি পরিবার সুখী হয়েছে। তানিয়া বলেছিল, আন্টি রাহুল ভাই এখন একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। শীঘ্রই বিয়ে হবে। এই খবর শুনে আমার মনে হয়েছিল যে আমার সংগ্রাম সার্থক হয়েছে। আজকাল আমার কাছে আন্তর্জাতিক পর্যায় থেকেও যোগাযোগ আসে। ভারত, পাকিস্তান থেকে মানুষ আমার সাহায্য চায়। একজন ভারতীয় মা আমাকে ইমেইল করে বলেছেন, আপনার বই পড়ে আমি সাহস পেয়েছি। আমার ছেলের চিকিৎসা শুরু করেছি। পাকিস্তান থেকে একজন ডাক্তার যোগাযোগ করেছেন। তিনি সেখানে আমার মতো একটা সেন্টার খুলতে চান। আমি বুঝতে পারছি যে এই সমস্যা শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই আছে। আমি ভাবছি একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার কথা। গত সপ্তাহে আমি একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে লেকচার দিয়েছি। সেখানে আমার গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। একজন প্রফেসর বলেছেন, মিস সেন, your story is very inspiring. We want to invite you to our university. আমি এখন ইংরেজিও শিখছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো কাজ করতে পারি। সায়মা মাঝে মধ্যে আমার কাছে আসে। সে এখন গর্ভবতী। আগামী মাসে আমার নাতি বা নাতনি হবে। সায়মা বলেছিল, মা আমি চাই আমার সন্তানও তোমার মতো সাহসী হোক। আমি বলেছি, সাহস সবার মধ্যেই আছে, শুধু সঠিক সময়ে বের করতে হয়। রিশাদও আমার কাজে সাহায্য করে। সে আমার এনজিওর অ্যাকাউন্টস দেখাশোনা করে। আমাদের এনজিও এখন অনেক বড় হয়ে গেছে। আমাদের 10 জন কর্মী আছে। 3 জন মনোবিদ আছেন। আমাদের হটলাইনে এখন দিনে 50 থেকে 60টি ফোন আসে। আমি প্রতিদিন অফিসে গিয়ে নতুন কেসগুলো দেখি। কোনো পরিবারের কী সমস্যা, কিভাবে সাহায্য করা যায়। গতকাল একটা কেস এসেছিল যা আমাকে খুব চিন্তিত করেছে। একটা 15 বছরের ছেলে তার মায়ের সাথে। আমি সেই কেসের দায়িত্ব নিজেই নিয়েছি। আমি বুঝতে পারছি যে এই সমস্যা বয়সের কোনো বাধা মানে না। আমার রিহ্যাব সেন্টারের কাজ প্রায় শেষ। আগামী মাসে আমরা এটা চালু করব। এই সেন্টারে থাকার ব্যবস্থাও থাকবে। যারা বাড়ি থেকে দূরে এসে চিকিৎসা নিতে চান তারা এখানে থাকতে পারবেন। আমি স্বপ্ন দেখি যে একদিন এই ধরনের সমস্যায় ভোগা মানুষরা আর লজ্জা পাবেন না। তারা সাহায্য চাইতে ভয় পাবেন না। আমি চাই প্রতিটি পরিবার জানুক যে মানসিক সমস্যা কোনো অভিশাপ নয়। এটা একটা রোগ, চিকিৎসা করালে সেরে যায়। আজ যখন আমি আমার গল্প বলছি তখন আমার মনে হচ্ছে যে আমার জীবন অর্থবহ হয়েছে। রঞ্জনের সেই কঠিন সময় আমার কাছে একটা অভিশাপ মনে হয়েছিল, কিন্তু আজ সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি জানি না আমার ভবিষ্যৎ কী।
কিন্তু আমি জানি যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই কাজ চালিয়ে যাব। আমি চাই আমার মৃত্যুর পরেও এই কাজ চলতে থাকুক। সায়মা আর রঞ্জন আমার কাজ এগিয়ে নিয়ে যাবে। আমার এই গল্প অনেক দীর্ঘ হয়ে গেছে। কিন্তু জীবন তো আসলেই দীর্ঘ। প্রতিটি দিনে নতুন অভিজ্ঞতা, নতুন ঘটনা। আমি যারা আমার গল্প শুনেছেন তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাজে এসেছে। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। শুধু সাহসের সাথে এগিয়ে যেতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সাহস দিন। আমাদের পরিবারগুলোকে সুখী রাখুন। আমি মিতালি সেন। এই ছিল আমার জীবনের গল্প। ধন্যবাদ। তবে আমার মনে হয় আমার গল্প আসলেই এখানে শেষ নয়। কারণ জীবন তো থেমে থাকে না। প্রতিদিন নতুন কিছু ঘটে। আজ সকালে আমার কাছে একটা ফোন এসেছিল। একজন মা কাঁদতে কাঁদতে বলছিলেন, আপা, আমি আপনার বই পড়েছি। আমার ছেলের মধ্যেও একই সমস্যা। আমি কি করব? আমি তাকে সাহস দিয়েছি। বলেছি, ঘাবড়ানোর কিছু নেই। আমরা আছি তোমার সাথে। এই ধরনের ফোন প্রতিদিন আসে। প্রতিদিন নতুন পরিবার, নতুন সমস্যা, নতুন সমাধানের চেষ্টা। আমি জানি না আমার এই কাজের শেষ কোথায়। হয়তো আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে। আমি চাইও তাই। আমি চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করতে। আমার স্বপ্ন হচ্ছে যে একদিন এই ধরনের সমস্যার কোনো পরিবার লজ্জায় মাথা নিচু করে রাখবে না। একদিন সবাই বুঝবে যে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। আমার সেই স্বপ্নের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছি। আসলে গতকাল রাতে একটা ঘটনা ঘটেছিল যা আমাকে আরও দৃঢ় সংকল্প করেছে। রাত প্রায় 12টার সময় আমার ফোন বেজে উঠল। ওপাশ থেকে একটি কাঁদো কাঁদো গলা, আপা, আমি পারছি না। আমি আর পারছি না গি। আমি চট করে বিছানা থেকে উঠে বসলাম। কে বলছেন? কি হয়েছে? মহিলাটি বললেন, আমার নাম নাজমা। আমি কুমিল্লা থেকে বলছি। আপার বই পড়ে আপার নম্বর পেয়েছি গি। আমি বললাম, বলুন কি সমস্যা গু? নাজমা কাঁদতে কাঁদতে বললেন, আপা, আজ আমি আমার ছেলেকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলাম গু। আমার গা শিউরে উঠল। কি বলছেন আপনি? নাজমা বললেন, আমার ছেলে সালমানের বয়স 22 বছর। গত 2 বছর ধরে সে আমার সাথে। আপা, আমি আর পারছি না গি। আমি বুঝলাম এটা আরেকটি একই রকম কেস। আমি নাজমাকে শান্ত করার চেষ্টা করলাম। আপনি এখন কোথায়? আমি বাড়িতে। সালমান ঘুমিয়ে আছে গি। আমি বললাম, আপনি কিছু করবেন না। আমি কাল সকালেই আপনার কাছে যাচ্ছি। নাজমা বললেন, আপা, আপনি আসবেন? এত দূর? আমি বললাম, অবশ্যই। আপনি শুধু সাহস রাখুন গু। পরের দিন সকাল সকাল আমি কুমিল্লার দিকে রওনা দিলাম। সাথে আমাদের এনজিওর একজন মনোবিদ ডাক্তার ফারহানা। নাজমার বাড়িতে পৌঁছে দেখি তিনি একেবারে ভেঙে পড়েছেন। তার স্বামী মারা গেছেন 5 বছর আগে। সালমান তার একমাত্র সন্তান। নাজমা আমাকে দেখে কাঁদতে শুরু করলেন। আপা, আপনি সত্যিই এসেছেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি তো বলেছিলাম আসব। নাজমা তার পুরো গল্প বললেন। সালমান বিশ্ববিদ্যালয়ে পড়ে। গত 2 বছর ধরে সে তার মায়ের প্রতি অস্বাভাবিক আচরণ করছে। নাজমা বললেন, আপা, আমি কাউকে বলতে পারিনি। গ্রামের সবাই জানলে আমাদের সম্মান থাকবে না আগে। আমি বুঝলাম নাজমা কতটা একা অসহায় বোধ করছেন। দুপুরে সালমান ক্লাস থেকে ফিরল। সে আমাদের দেখে একটু অবাক হল। আমি সালমানের সাথে আলাদাভাবে কথা বললাম। দেখলাম সে রঞ্জনের মতোই একটা ভালো ছেলে, কিন্তু মানসিক সমস্যায় ভুগছে। আমি তাকে রঞ্জনের গল্প বললাম। বললাম কিভাবে চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়েছে। সালমান প্রথমে কিছু বলতে চাইছিল না। কিন্তু পরে সে কেঁদে ফেলে বলল, আন্টি, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না গে। আমি তাকে আশ্বাস দিলাম, তুমি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবে গু। আমি 3 দিন কুমিল্লায় থেকে নাজমার পরিবারকে সাহায্য করলাম। সালমানকে ঢাকার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসার ব্যবস্থা করলাম। নাজমা আমার পা জড়িয়ে ধরে কাঁদলেন। আপা, আপনি না থাকলে আমি সত্যিই আত্মহত্যা করতাম গে। আমি বললাম, এসব কথা বলবেন না। আল্লাহ সবার পাশে আছেন গু। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে শুধু ঢাকায় থেকে কাজ করলে হবে না। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে।
আমি আমাদের এনজিওর শাখা বিস্তারের পরিকল্পনা করলাম। প্রথমে চট্টগ্রাম, সিলেট, খুলনায় শাখা খোলার কথা ভাবলাম। এই পরিকল্পনা নিয়ে আমি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে কথা বললাম। তারা সবাই আমার পরিকল্পনায় সাহায্য করতে রাজি হলেন। একজন ধনী ব্যবসায়ী বললেন, মিতালি আপা, আপনার এই কাজ অসাধারণ। আমি আর্থিক সাহায্য করতে চাই। আরেকজন বললেন, আপনার প্রয়োজন হলে আমার সব সম্পত্তি দিতে রাজি। এসব সাহায্যের কারণে আমি আরও উৎসাহিত হলাম। গত মাসে আমি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছি। তারা বলেছে আমার কাজ আন্তর্জাতিক মানের। সেই অনুষ্ঠানে আমি বক্তৃতা দিয়েছিলাম। বলেছিলাম, এই সম্মান শুধু আমার নয়, এটা সেই সব পরিবারের যারা তাদের সমস্যার সমাধান খোঁজার সাহস দেখিয়েছেন। শায়মার প্রথম সন্তান হয়েছে, একটি ছেলে। নাম রেখেছে আরিয়ান, আমার নাতি। আমি খুব খুশি। শায়মা বলেছে, মা, আমি চাই আরিয়ান বড় হয়ে তোমার মতো মানুষের সেবা করুক। আমি বলেছি, সে যাই করুক, ভালো মানুষ হোক। রঞ্জনের তৃতীয় সন্তান হয়েছে, আরেকটি ছেলে। নাম রেখেছে অভিজিৎ। রঞ্জন ফোনে বলেছিল, মা, আমার 3 সন্তান, 3টাই সুস্থ স্বাভাবিক। তোমার দোয়ায়। আমি বলেছি, আল্লাহর রহমতে। আজকাল আমার দিন কাটে অনেক ব্যস্ততায়। সকালে অফিসে যাই, বিভিন্ন কেস দেখি। দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া, বিকেলে আবার অফিস। সন্ধ্যায় বাড়ি ফিরে কখনো কোনো পরিবারের সাথে ফোনে কথা বলি, কখনো বই লেখার কাজ করি। রবীন্দ্র মাঝে মধ্যে বলে, মিতালি, তুমি একটু বিশ্রাম নাও। আমি বলি, কত মানুষ আমার অপেক্ষায় আছে, আমি কিভাবে বিশ্রাম নিই? আমার 3য় বই প্রায় শেষ। এবার আমি শিশুকিশোরদের জন্য একটি বই লিখছি, তাদের শেখানোর জন্য যে ভালো স্পর্শ আর খারাপ স্পর্শের পার্থক্য কী। আমার মনে হয় ছোটবেলা থেকেই এসব বিষয়ে শিক্ষা দিলে ভবিষ্যতে সমস্যা কমবে। গত সপ্তাহে আমি একটি স্কুলে গিয়েছিলাম বক্তৃতা দিতে। সেখানে অভিভাবকদের বলেছি কিভাবে তারা তাদের সন্তানদের রক্ষা করতে পারেন। একজন মা বলেছিলেন, আপা, আপনার কথা শুনে আমি আমার মেয়ের সাথে খোলামেলা কথা বলার সাহস পেয়েছি। আরেকজন বলেছিলেন, আপনার মতো মানুষ থাকলে সমাজ নিরাপদ থাকে। এসব কথা শুনে আমার মনে হয় আমার কাজ সার্থক হচ্ছে। আমার রিহ্যাব সেন্টার এখন পূর্ণ চালু। সেখানে প্রতিদিন 50 থেকে 60 জন রোগী আসেন। কেউ আসেন বাইরে থেকে চিকিৎসা নিতে, কেউ আবার থেকে যান কিছুদিনের জন্য। আমি প্রায় সেন্টারে গিয়ে রোগীদের সাথে কথা বলি, তাদের সাহস দিই। একজন রোগী আমাকে বলেছিলেন, আপা, আপনাকে দেখলে আমার মনে হয় আমিও সুস্থ হয়ে যাব। আরেকজন বলেছিলেন, আপার কথা শুনে আমার ভয় কমে গেছে। আজকাল আমার কাছে বিদেশ থেকেও অনেক যোগাযোগ আসে। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে মানুষ আমার সাহায্য চায়। আমি ভাবছি একটা আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করার কথা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা আসবেন। এই কনফারেন্সে আমরা এই ধরনের সমস্যার বৈশ্বিক সমাধান নিয়ে কথা বলতে পারব। আমি একজন আন্তর্জাতিক সংস্থার সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল আমার কাছে খুব আনন্দের একটি খবর এসেছে। ইমরান, যে ছেলেটির মা শাহনাজ প্রথম দিকে আমার কাছে এসেছিলেন, সে এখন সম্পূর্ণ সুস্থ। শাহনাজ ফোনে কাঁদতে কাঁদতে বলেছেন, আপা, ইমরানের বিয়ে ঠিক হয়েছে। মেয়েটি খুব ভালো। আমি খুশি হয়েছি। আরেকটি পরিবার সুখী হয়েছে। ইমরান নিজেও ফোন করেছিল, বলেছিল, আন্টি, আপনার কারণেই আজ আমি স্বাভাবিক জীবন পেয়েছি। এই ধরনের খবর পেলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার 4র্থ বইয়ের কাজ শুরু করেছি। এই বইয়ে আমি লিখব কিভাবে সমাজ এই ধরনের সমস্যার সাথে মানিয়ে নিতে পারে। আমার মতে শুধু রোগীর চিকিৎসা করলেই হবে না, সমাজকেও শিক্ষিত করতে হবে। আমি এখন বিভিন্ন মিডিয়ায় নিয়মিত লেখালেখি করি, টিভিতে টকশোতে যাই, রেডিওতে অনুষ্ঠান করি। সবখানেই আমার বার্তা একই, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে লজ্জা নেই, সাহায্য চাইতে ভয় নেই। গত মাসে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পেয়েছি। তিনি আমার কাজের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আপনার মতো মানুষের কারণেই দেশ এগিয়ে যায়। আমি তার কাছে আবেদন করেছি যেন সরকারিভাবে এই ধরনের সমস্যার জন্য আরও বেশি সাহায্য করা হয়। তিনি আশ্বাস দিয়েছেন। আমার এনজিও এখন সরকারি স্বীকৃতি পেয়েছে। আমরা সরকারি সাহায্যও পাচ্ছি। এই সাহায্যে আমরা আমাদের কাজ আরও বিস্তৃত করতে পারব।
আজকাল আমার দিনের শুরু হয় কৃতজ্ঞতা দিয়ে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এই কাজ করার তৌফিক দিয়েছেন। রঞ্জনের সেই কঠিন সময়টা আমার কাছে এখন আল্লাহর রহমত মনে হয়। কারণ সেই অভিজ্ঞতা না থাকলে আজ আমি এত মানুষের সেবা করতে পারতাম না। কখনো কখনো আমি ভাবি জীবনে কিছুই কাকতালীয় নয়। সবকিছুরই একটা উদ্দেশ্য আছে। আমার স্বপ্ন হচ্ছে যে একদিন পৃথিবীর প্রতিটি মানুষ জানবে যে মানসিক স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয়। একদিন কোনো পরিবার এই ধরনের সমস্যার জন্য নিজেদের লুকিয়ে রাখবে না। একদিন প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে এই ধরনের সেবা পৌঁছে যাবে। এই স্বপ্ন পূরণের জন্য আমি আমার জীবনের বাকি সময়টুকু কাজ করে যেতে চাই। আমার গল্প আসলেই কখনো শেষ হবে না। কারণ প্রতিদিন নতুন মানুষ, নতুন পরিবার আমার কাছে আসছে। প্রতিটি সফল চিকিৎসা আমার গল্পে নতুন অধ্যায় যোগ করছে। আমি জানি না আমার এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে। কিন্তু আমি জানি যে এই পথেই আমার মুক্তি, আমার শান্তি। যারা আমার এই দীর্ঘ গল্প শুনেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখতে পেরে থাকেন তাহলেই আমার কষ্ট সার্থক। আমি প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সবাইকে সাহস দেন। কঠিন সময়ে যেন আমরা হাল ছেড়ে না দিই। আর মনে রাখবেন প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। শুধু সঠিক পথ খুঁজে বের করতে হয়। আল্লাহ হাফেজ। এই পুরো ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝেছি যে পারিবারিক সম্পর্কে কতটা সতর্ক থাকতে হয়। একজন মায়ের ভালোবাসা আর একজন স্ত্রীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমি এও বুঝেছি যে মানসিক সমস্যা লুকিয়ে রাখা ঠিক নয়। চিকিৎসা করালে অনেক সমস্যারই সমাধান হয়। রঞ্জনের সেই কঠিন সময়ে আমি ভেবেছিলাম আমার পরিবার ভেঙে যাবে। কিন্তু সঠিক চিকিৎসা আর ধৈর্যের কারণে আমরা সব সমস্যা কাটিয়ে উঠেছি। আজ যখন আমি রঞ্জনের সাথে কথা বলি তখন মনেই হয় না যে কোনোদিন তার এরকম সমস্যা ছিল। সে এখন একজন ভালো স্বামী, ভালো বাবা, আর আমার কাছে একজন ভালো ছেলে। কিছুদিন আগে রঞ্জন আমাকে ফোনে বলেছিল, মা, আমি মাঝে মধ্যে ভাবি আমি কিভাবে তোমার সাথে সেই সব কথা বলতে পারতাম। আমি খুব লজ্জিত। আমি তাকে বলেছি, রঞ্জন, সেটা তোর দোষ ছিল না। তুই অসুস্থ ছিলি। এখন তুই সুস্থ, সেটাই যথেষ্ট। এই ঘটনার পর থেকে আমি অনেক সচেতন হয়েছি। শায়মার সাথেও আমি সতর্ক থাকি। যদিও সে একটি মেয়ে, তবুও আমি খেয়াল রাখি যেন কোনো ভুল বার্তা না যায়। শায়মা এখন ১৯ বছর বয়সী। সে একটি ভালো ছেলের সাথে সম্পর্কে আছে। আমরা তার বিয়ের কথাও ভাবছি। রবীন্দ্র আর আমি এখন একসাথে অনেক সময় কাটাই। আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হয়েছে। রঞ্জনের সেই সমস্যার সময় আমরা একসাথে কাজ করেছি, এতে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। কখনো কখনো আমি ভাবি এই ঘটনা না ঘটলে কি হতো। রঞ্জন হয়তো আরও বড় কোনো সমস্যায় পড়ত, বা আমাদের পরিবারে আরও বড় বিপর্যয় হতো। কিন্তু এখন আমি বুঝি যে যা ঘটার ঘটেছে। আমাদের সেই অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করেছে। গত মাসে অর্জুন আর অনন্যা আমাদের বাড়িতে এসেছিল। অর্জুন আমাকে বলেছিল, নানি, আমি বড় হয়ে বাবার মতো হতে চাই। আমি তাকে বলেছি, তুই বাবার মতো ভালো মানুষ হবি। অর্জুন আরও বলেছিল, নানি, বাবা বলেছে যে তুমি পৃথিবীর সেরা নানি গো। আমার চোখে পানি এসে গিয়েছিল। রঞ্জন এখনও আমাকে ভালোবাসে, কিন্তু সেটা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা। অনন্যা এখনও ছোট, মাত্র ১ বছর বয়স। কিন্তু সে খুব মিষ্টি। আমি তাকে কোলে নিলে সে হাসে। রঞ্জন বলে যে অনন্যা আমার মতো দেখতে। আমি আশা করি সে আমার মতো ভালো মানুষ হবে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে অনেক কঠিন সময় আসে। কিন্তু ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সব সমস্যারই সমাধান হয়। আমি যদি রঞ্জনের সমস্যাকে লুকিয়ে রাখতাম তাহলে আজ হয়তো আরও খারাপ অবস্থা হতো। কিন্তু আমি সাহস করে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। আজ আমার পরিবার সুখী। রঞ্জন কলকাতায় তার পরিবার নিয়ে সুখে আছে। শায়মা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। রবীন্দ্র আর আমি একসাথে শান্তিতে আছি। মাঝে মধ্যে আমি সেই দিনগুলোর কথা ভাবি। তখন মনে হয় এসব কি সত্যি ঘটেছিল? কিন্তু তারপরই মনে হয় যে এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি এখন অন্য মাদের পরামর্শ দিই যে তারা তাদের ছেলে মেয়েদের আচরণের দিকে খেয়াল রাখুন। কোনো অস্বাভাবিক আচরণ দেখলে লজ্জা না করে চিকিৎসকের কাছে যান। আমি এও বলি যে পারিবারিক সম্পর্কে একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে সমস্যা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যে ভালোবাসার অনেক রূপ আছে।
একজন মায়ের ভালোবাসা, একজন স্ত্রীর ভালোবাসা, একজন বন্ধুর ভালোবাসা, সবই আলাদা। রঞ্জন এখন এই পার্থক্য বোঝে। সে জানে যে আমি তার মা, অনিতা তার স্ত্রী। এই দুটো ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আমি আশা করি যে যারা এই গল্প শুনছেন তারা কিছু শিক্ষা নেবেন। জীবনে যত বড় সমস্যায় আসুক, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের সন্তানদের আচরণের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে। কোনো সমস্যা হলে লুকিয়ে না রেখে সমাধানের চেষ্টা করতে হবে। আজ যখন আমি এই গল্প বলছি, তখন আমার মনে হচ্ছে যে সেই কঠিন দিনগুলো একটা দুঃস্বপ্নের মতো ছিল। কিন্তু সেই দুঃস্বপ্ন থেকে আমরা বেরিয়ে এসে আরও শক্তিশালী হয়েছি। রঞ্জন এখন একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষ। তার দুটি সুন্দর সন্তান আছে। সে তার স্ত্রীকে ভালোবাসে, তার সন্তানদের ভালোবাসে, আর আমাকেও ভালোবাসে, কিন্তু একজন মা হিসেবে। এই গল্পের শেষে আমি শুধু এটাই বলতে চাই যে পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। কোনো সমস্যা এলে আমাদের একসাথে দাঁড়াতে হবে। একা একা কোনো সমস্যার সমাধান করা যায় না। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে। কেউ যদি এরকম সমস্যায় পড়েন, তাহলে ঘাবড়ে না গিয়ে সাহসের সাথে সমাধানের চেষ্টা করবেন। আর মনে রাখবেন, কোনো সমস্যাই এত বড় নয় যার সমাধান নেই। শুধু সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমার গল্প এখানেই শেষ। আমি আশা করি যারা এই গল্প শুনেছেন তারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আর আমাদের পরিবারগুলোকে সুখী রাখুন। ধন্যবাদ সবাইকে। তবে আমি জানি না কেন, আমার মনে হয় এই গল্প এখানেই শেষ হয়ে যাওয়ার কথা নয়। হয়তো আরও কিছু ঘটনা আছে যা আমি এখনো বলিনি। আসলে গত মাসে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি কারো কাছে বলিনি। এমনকি রবীন্দ্রকেও বলিনি। সেদিন আমি একা বাড়িতে ছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। আপনি কে? যুবক বলল, আন্টি, আমি রাহুল। রঞ্জন দার বন্ধু গু। আমি তাকে চিনতে পারলাম না। রঞ্জনের বন্ধু? কিন্তু রঞ্জন তো কলকাতায়। রাহুল বলল, জি আন্টি। আমি কলকাতা থেকে এসেছি। রঞ্জন দা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন গু। আমি অবাক হলাম। কেন? রাহুল চারদিকে তাকিয়ে বলল, আন্টি, এখানে বলা ঠিক হবে না। ভিতরে যেতে পারি? আমি একটু সন্দেহ হলেও তাকে ভিতরে নিয়ে এলাম। রাহুল বসে বলল, আন্টি, রঞ্জনদা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। সে একটা খাম বের করল। আমি চিঠিটা নিয়ে খুলে পড়লাম। চিঠিতে রঞ্জনের হাতের লেখায় লেখা, প্রিয় মা, আমি জানি এই চিঠি পেয়ে তুমি অবাক হবে। কিন্তু আমার একটা জরুরি কথা আছে যেটা ফোনে বলা যাবে না। রাহুল আমার খুব বিশ্বস্ত বন্ধু। তাকে যা বলবে সেটা আমার কথাই মনে করবে। মা, আমি জানি আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু কিছু কিছু রাত আমি এখনও তোমার স্বপ্ন দেখি। আমি চেষ্টা করছি এসব ভুলে যেতে, কিন্তু পারছি না। আমি অনিতাকে কিছু বলতে পারিনি। সে জানলে কষ্ট পাবে। রাহুল তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে গেছে। দয়া করে তার কথা শোনো। তোমার ছেলে রঞ্জন। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। রঞ্জন এখনও আমার স্বপ্ন দেখে? আমি রাহুলের দিকে তাকালাম। কি প্রস্তাব? রাহুল বলল, আন্টি, রঞ্জনদা বলেছেন যে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। তার মনে এখনও আপনার প্রতি সেই অনুভূতি আছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম। তাহলে? রাহুল বলল, রঞ্জনদা চান যে আপনি একবার কলকাতায় গিয়ে তার সাথে একটা কথা বলুন গু। আমি বললাম, কি কথা? রাহুল বলল, রঞ্জনদা বলেছেন তিনি আপনার মুখ থেকে শুনতে চান যে আপনি তাকে শুধু একজন ছেলে হিসেবেই ভালোবাসেন গু। আমি বুঝতে পারছিলাম না এর মানে কি। কিন্তু আমি তো এটা আগেও বলেছি গু। রাহুল বলল, কিন্তু রঞ্জনদা বলেছেন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে এই কথা শুনতে চান গু। আমি কিছু একটা গণ্ডগোল অনুভব করলাম। এই রাহুল কে? সে কি সত্যিই রঞ্জনের বন্ধু? আমি বললাম, আমি রঞ্জনকে ফোন করে জেনে নিচ্ছি গু। কিন্তু রাহুল বলল, আন্টি, রঞ্জনদা বলেছেন ফোন করবেন না। তিনি অনিতা ভাবির সামনে এসব কথা বলতে পারবেন না গে। আমি আরও সন্দেহ হলাম। আমি দৃঢ়ভাবে বললাম, আমি ফোন না করে কিছু করব না গি। রাহুল একটু অস্বস্তিতে পড়ল। সে বলল, ঠিক আছে আন্টি, আপনি ফোন করুন গু। আমি রঞ্জনের নম্বরে ফোন করলাম। রঞ্জন ফোন ধরল। হ্যালো মা।
রঞ্জন, তুই রাহুল নামে একজনকে আমার কাছে পাঠিয়েছিস? রঞ্জন একটু চুপ থাকল। তারপর বলল, রাহুল? কোন রাহুল? আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। তুই কাউকে পাঠাওনি? রঞ্জন বলল, না মা, আমি কাউকে পাঠাইনি। কি হয়েছে? আমি দ্রুত ফোন কেটে দিলাম। রাহুলের দিকে তাকিয়ে দেখি সে উঠে দাঁড়িয়েছে। তুমি কে? তুমি কেন মিথ্যা বলছ? রাহুল একটা অদ্ভুত হাসি দিল। আন্টি, আমি আসলে রাহুল না। আমার নাম সুমন। আমি ভয় পেয়ে গেলাম। তুমি কে? কি চাও? সুমন বলল, আন্টি, আমি রঞ্জনের মতো। আমারও আমার মায়ের প্রতি এরকম অনুভূতি ছিল গো। আমি আতঙ্কিত হয়ে গেলাম। এই লোকটা পাগল। সুমন বলতে লাগল, আমি রঞ্জনের কেস সম্পর্কে জানতে পেরেছি। আমিও তার মতো চিকিৎসা নিয়েছি। কিন্তু আমি সুস্থ হতে পারিনি গে। আমি বুঝতে পারলাম এই লোকটা বিপজ্জনক। আমি চুপচাপ দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু সুমন আমার সামনে এসে দাঁড়াল। আন্টি, আপনি যাবেন না। আমার কথা শুনুন গু। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি চাও? সুমন বলল, আন্টি, আমি রঞ্জনের মতো ভাগ্যবান নই। আমার মা আমার সমস্যা বুঝতে পারেননি। তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন গু। আমি বুঝতে পারছিলাম এই লোকটার মানসিক অবস্থা খারাপ। সুমন বলতে লাগল, আন্টি, আমি চাই আপনি আমার মা হয়ে যান। আমি আপনাকে রঞ্জনের মতো ভালোবাসব। আমি চিৎকার করে উঠলাম, তুমি পাগল। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। কিন্তু সুমন আমার কাছে এগিয়ে এলো। আন্টি, আপনি রঞ্জনকে ভালো করে তুলেছেন। আমাকেও ভালো করুন গু। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে একটা ছুরি হাতে নিলাম। দূর হও, না হলে পুলিশ ডাকব। সুমন হেসে বলল, আন্টি, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই আপনি আমাকে একবার বুকে জড়িয়ে ধরেন গু। আমি বুঝতে পারলাম এই লোকটা সত্যিই পাগল। আমি চিৎকার করে বললাম, সাহায্য। কেউ আছে? সুমন বলল, কেউ শুনবে না আন্টি। আমি দেখে এসেছি আশেপাশে কেউ নেই গু। ঠিক সেই মুহূর্তে দরজায় জোরে টোকা পড়ল। দরজা খোলো। সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, এই পাগলটা আমাকে গি। দরজা ভেঙে কয়েকজন পুলিশ ভিতরে ঢুকল। তারা সুমনকে ধরে ফেলল। পুলিশ অফিসার আমাকে বললেন, আপনি ভয় পাবেন না। আমরা এই লোকটাকে ট্র্যাক করছিলাম গে। আমি জিজ্ঞেস করলাম, এটা কে? অফিসার বললেন, এর নাম সুমন রায়। এর মানসিক সমস্যা আছে। এই ধরনের কাণ্ড এটা আগেও করেছে গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পুলিশ সুমনকে নিয়ে চলে গেল। এই ঘটনার পর আমি কয়েকদিন খুব অস্থির ছিলাম। আমি রঞ্জনকে এই ঘটনা জানালাম। রঞ্জন খুব চিন্তিত হয়ে বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি এখনই ঢাকায় চলে আসছি গু। আমি বললাম, না রঞ্জন, আমি ঠিক আছি। তুই আসার দরকার নেই গু। কিন্তু রঞ্জন পরের দিনই চলে এলো। সে বলল, মা, আমি তোর নিরাপত্তা নিয়ে চিন্তিত গু। আমি তাকে জিজ্ঞেস করলাম, রঞ্জন, সুমন বলেছিল যে সে তোর কেস সম্পর্কে জানে। এটা কি করে সম্ভব? রঞ্জন বলল, মা, আমার মনে হয় ডাক্তারের কাছ থেকে তথ্য পেয়েছে। অথবা হাসপাতালের কোনো কর্মচারী গু। আমি বললাম, তাহলে অন্যরাও জানতে পারতে পারে? রঞ্জন বলল, সেই সম্ভাবনা আছে। আমি পুলিশকে বলে দেব যেন আমাদের বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করে গি। এই ঘটনার পর আমি বুঝলাম যে রঞ্জনের মতো সমস্যা আরও অনেকের আছে। কিন্তু সবাই সঠিক চিকিৎসা পায় না। আমি ভাবলাম এই অভিজ্ঞতা দিয়ে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি একটা এর সাথে যোগ দিলাম যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। এখন আমি মাঝে মধ্যে এরকম সমস্যায় ভোগা পরিবারদের সাথে কথা বলি। তাদের পরামর্শ দিই। অনেক মা আমার কাছে এসে কাঁদেন। তারা বলেন তাদের ছেলেদের মধ্যেও এরকম সমস্যা। আমি তাদের সাহস দিই, চিকিৎসার পরামর্শ দিই। এই কাজ করতে করতে আমি বুঝেছি যে এই সমস্যা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি প্রচলিত। কিন্তু এও বুঝেছি যে সঠিক চিকিৎসায় এই সমস্যার সমাধান হয়। আমার গল্প সত্যিই এখানে শেষ। আমি আশা করি যারা এই গল্প শুনেছেন তারা কিছু শিক্ষা নিয়েছেন। জীবনে যত বড় সমস্যাই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। সাহস আর ধৈর্যের সাথে সমস্যার মোকাবেলা করতে হবে। আর পরিবারের সদস্যদের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখলে সেটাকে লুকিয়ে না রেখে চিকিৎসকের সাহায্য নিতে হবে। আমি আজ একজন সুখী মা। আমার ছেলে রঞ্জন সুস্থ হয়েছে, সে সুখী।
আমার মেয়ে সায়মাও ভালো আছে। আমার নাতিনাতনীরা সুস্থ স্বাভাবিক। আমার স্বামী রবীন্দ্র আর আমি এখন একসাথে শান্তিতে আছি। কখনো কখনো আমি ভাবি সেই কঠিন দিনগুলো কি সত্যিই ঘটেছিল, নাকি সেগুলো একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু তারপরই মনে হয় যে সেই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি এখন অন্যদের সাহায্য করতে পারি। গত সপ্তাহে রঞ্জন ফোন করে বলেছিল, মা, অর্জুন তোমার কথা জিজ্ঞেস করছে। সে বলছে কবে নানির কাছে যাবে গু। আমি বলেছি পুজোর ছুটিতে তোরা সবাই চলে আয় উ। রঞ্জন বলেছিল, মা, আমি তোকে ধন্যবাদ দিতে চাই উ। কিসের জন্য? তুই আমাকে হাল ছেড়ে দিসনি। তুই আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলি। তুই না থাকলে আমি হয়তো এখন এই সুখী জীবন পেতাম না গিয়ে। আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি বলেছি, তুই আমার ছেলে। আমি তোকে ছেড়ে দিতে পারি কি করে? রঞ্জন বলেছিল, মা, আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তুমি আমার মা গু। এই কথা শুনে আমার মনে হয়েছিল যে আমার সব কষ্ট সার্থক হয়েছে। আজ যখন আমি এই গল্প শেষ করছি, তখন আমার মনে হচ্ছে যে এই অভিজ্ঞতা শুধু আমারই নয়, অনেক পরিবারেরই হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা কিভাবে সেই সমস্যার মোকাবেলা করি। আমি লজ্জা বা ভয় না পেয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি। সেজন্যই আজ আমার পরিবার সুখী। যারা এই গল্প শুনেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ঘাবড়ে যাবেন না। লজ্জা করবেন না, সমাজের ভয় করবেন না। চিকিৎসকের কাছে যান, সঠিক চিকিৎসা নিন। আর মনে রাখবেন, পারিবারিক ভালোবাসা আর অন্য ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য সবাইকে বুঝতে হবে। আমার গল্প এখানেই শেষ। আমি আশা করি এই গল্প থেকে সবাই কিছু না কিছু শিখতে পেরেছেন। আল্লাহ সবার মঙ্গল করুন। সবার পরিবারকে সুখী রাখুন। ধন্যবাদ। আসলে আমার গল্প বলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিনে আরও কিছু ঘটনা ঘটেছে যা আমি আপনাদের না বললেই নয়। 3 দিন আগে সায়মা আমার কাছে এসে একটা কথা বলেছে যা শুনে আমি হতবাক হয়ে গেছি। সায়মা বলেছে, মা, আমার একটা কথা আছে গি। আমি বলেছি, কি কথা? সায়মা বলেছে, মা, তুমি জানো আমি রিশাদের সাথে সম্পর্কে আছি গু। রিশাদ সায়মার বয়ফ্রেন্ড। ভালো ছেলে, আমাদের সবার পছন্দ। আমি বলেছি, হ্যাঁ জানি। কি হয়েছে? সায়মা একটু লজ্জা পেয়ে বলেছে, মা, রিশাদ আমাকে প্রপোজ করেছে গিউ। আমি খুশি হয়ে বলেছি, এটা তো ভালো খবর। তুই রাজি হয়েছিস? সায়মা বলেছে, হ্যাঁ মা, আমি রাজি হয়েছি। কিন্তু রিশাদ একটা কথা বলেছে গি। কি কথা? সায়মা বলেছে, রিশাদ বলেছে যে আমাদের পরিবারে রঞ্জন ভাইয়ের যে সমস্যা হয়েছিল সেটা নিয়ে তার মা-বাবা চিন্তিত উ। আমার মুখ শুকিয়ে গেল। আমি বলেছি, মানে? সায়মা বলেছে, তারা ভাবছেন এই সমস্যা জেনেটিক হতে পারে। আমাদের পরিবারের সাথে সম্পর্ক করলে তাদের সন্তানদের মধ্যেও এই সমস্যা হতে পারে গি। আমি বুঝতে পারছিলাম কোথায় যাচ্ছে এই কথা। সায়মা বলেছে, রিশাদের বাবা-মা চাইছেন যে আমরা একটা জেনেটিক টেস্ট করাই উ। আমি বলেছি, জেনেটিক টেস্ট? সায়মা বলেছে, হ্যাঁ মা। তারা নিশ্চিত হতে চাইছেন যে আমাদের বংশে এই সমস্যা বংশানুক্রমিক নয় গিয়ে। আমি খুব খারাপ লেগেছে। সায়মার বিয়ের ক্ষেত্রেও রঞ্জনের সেই পুরনো সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি সায়মাকে বলেছি, তুই কি ভাবিস? সায়মা বলেছে, মা, আমি রিশাদকে ভালোবাসি। তার খুশির জন্য আমি এই টেস্ট করাতে রাজি আছি উ। আমি বলেছি, ঠিক আছে, আমরা এই টেস্ট করাবো উ। পরের দিন আমরা একজন জেনেটিক বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার আমাদের সবার ব্লাড স্যাম্পল নিলেন। ডাক্তার বললেন, রিপোর্ট আসতে 1 সপ্তাহ লাগবে গি। সেই 1 সপ্তাহ আমাদের খুব দুশ্চিন্তায় কেটেছে। রবীন্দ্রও চিন্তিত ছিল। আজ সকালে রিপোর্ট এসেছে। আমরা সবাই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, গুড নিউজ। আপনাদের পরিবারে এই ধরনের মানসিক সমস্যার কোনো জেনেটিক কারণ নেই গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার বললেন, রঞ্জনের সমস্যা ছিল পরিবেশগত কারণে, জেনেটিক নয় গি। সায়মা খুশি হয়ে বলল, তার মানে আমার বিয়েতে কোনো সমস্যা নেই? ডাক্তার বললেন, বিলকুল না। আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন গু। আমরা বাড়িতে ফিরে রিশাদের পরিবারকে এই খবর জানালাম। তারাও খুশি হলেন। রিশাদের বাবা আমাকে ফোন করে বললেন, আন্টি, আমরা খুব খুশি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করতে চাই উ। আজ সন্ধ্যায় রঞ্জনকে এই খবর জানালাম। সেও খুব খুশি হয়েছে।
রঞ্জন বলেছে, মা, আমি খুব ভয় পেয়েছিলাম যে আমার সমস্যার জন্য সায়মার বিয়েতে বাধা হবে। আমি বলেছি, না রঞ্জন, তোর সমস্যা জেনেটিক নয়। তুই নিশ্চিন্ত থাক। রঞ্জন বলেছে, তাহলে অর্জুনের মধ্যেও এই সমস্যা হওয়ার ভয় নেই? আমি বলেছি, না, কোনো ভয় নেই। আমি দেখছি রঞ্জনের গলার স্বর অনেক হালকা হয়ে গেছে। সে অনেকদিন ধরে এই চিন্তা ছিল। এই ঘটনার পর আমার মনে হচ্ছে যে আমাদের পরিবারের উপর থেকে একটা বড় বোঝা নেমে গেছে। সায়মার বিয়ে আগামী মাসেই হবে। রঞ্জনও তার পরিবার নিয়ে আসবে। আমি খুব খুশি যে আমার মেয়ের বিয়েতে কোনো সমস্যা হল না। এখন আমি সত্যিই বলতে পারি যে আমার গল্প শেষ। আমার পরিবার এখন সম্পূর্ণ সুখী। রঞ্জন সুস্থ, সায়মার বিয়ে ঠিক হয়েছে। আমার নাতিনাতনীরা ভালো আছে। আমি আশা করি যারা আমার এই গল্প শুনেছেন তারা বুঝেছেন যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য আর সঠিক পদক্ষেপের মাধ্যমে সব সমাধান হয়ে যায়। আর সবশেষে আমি বলতে চাই, পারিবারিক সমস্যা লুকিয়ে না রেখে সঠিক সমাধানের চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ নিন। আমার এই অভিজ্ঞতা যদি কারো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ সবার মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে আমার গল্প ধৈর্য সহকারে শোনার জন্য। আমার নাম মিতালি সেন। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। আশা করি আপনারা কিছু শিক্ষা পেয়েছেন। বিদায়। আসলে আরও একটা কথা বলতে ভুলে গেছি। সায়মার বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে আরও কিছু ঘটনা ঘটেছে যা আমি আপনাদের বলতে চাই। গত সপ্তাহে আমরা সায়মার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। দোকানে গিয়ে দেখি সেখানে একজন মহিলা তার ছেলের সাথে বসে আছেন। মহিলা আমাকে দেখে বললেন, আপনি কি মিতালি সেন? আমি বললাম, জি, আমি মিতালি। আপনি? মহিলা বললেন, আমি রুমা বেগম। আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। আমি অবাক হলাম। কেন? রুমা বেগম বললেন, আমার ছেলে সোহেলের মধ্যেও রঞ্জনের মতো সমস্যা ছিল। আমি আপনার গল্প শুনে সাহস পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারলাম যে আমার গল্প কোনো একভাবে ছড়িয়ে গেছে। রুমা বেগম বললেন, আমার ছেলে এখন সুস্থ। সে বিয়ে করেছে, একটা মেয়েও হয়েছে। আমি খুশি হলাম। এটা শুনে ভালো লাগল। রুমা বেগম বললেন, আপনি না থাকলে আমি হয়তো সাহস পেতাম না। আমি ভাবতাম এটা শুধু আমার পরিবারেই হয়েছে। সেদিন দোকান থেকে ফেরার পথে সায়মা আমাকে বলল, মা, তুমি কি জানো তোমার গল্প অনেকেই জানে? আমি বললাম, কি মানে? সায়মা বলল, আমার কলেজের একজন স্যার বলেছিলেন যে একজন মহিলা তার পরিবারের এরকম সমস্যার সমাধান করে অনেককে সাহায্য করেছেন। আমি বুঝলাম যে আমার অভিজ্ঞতা অনেকের কাজে লেগেছে। পরের দিন আমার ফোনে একজন অপরিচিত মহিলার ফোন এলো। আপনি কি মিতালি সেন? জিউ। আমার নাম শাহনাজ। আমি আপনার সাথে কথা বলতে চাই। কি বিষয়ে? আমার ছেলের মধ্যেও এরকম সমস্যা। আমি আপনার কাছ থেকে পরামর্শ চাই। আমি তাকে আমার বাড়িতে আসতে বললাম। শাহনাজ এসে তার গল্প বলল। তার ছেলে ইমরানের বয়স 22 বছর। সেও তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। শাহনাজ কাঁদতে কাঁদতে বলল, আপা, আমি কি করব বুঝতে পারছি না। আমি তাকে সাহস দিলাম। ঘাবড়ানোর কিছু নেই। এই সমস্যার সমাধান আছে। আমি তাকে ডাক্তার রহমানের ঠিকানা দিলাম। বললাম, তুমি ইমরানকে নিয়ে এই ডাক্তারের কাছে যাও। শাহনাজ বলল, কিন্তু আপা, ইমরান রাজি হবে? আমি বললাম, তুমি তাকে বোঝাও। আমি চাইলে তার সাথে কথা বলতে পারি। শাহনাজ রাজি হল। পরের দিন ইমরান আমার বাড়িতে এলো। ইমরানকে দেখে আমার রঞ্জনের কথা মনে পড়ে গেল। সেও অনেকটা রঞ্জনের মতো দেখতে। আমি ইমরানের সাথে অনেকক্ষণ কথা বললাম। তাকে বোঝালাম যে এটা একটা সমস্যা, লজ্জার কিছু নেই। ইমরান প্রথমে রাজি ছিল না। কিন্তু আমি তাকে রঞ্জনের গল্প বললাম। বললাম, রঞ্জন এখন কত খুশি। অবশেষে ইমরান রাজি হল। শাহনাজ তাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। 1 মাস পর শাহনাজ আমাকে ফোন করে বলল, আপা, ইমরানের অনেক উন্নতি হয়েছে। ডাক্তার বলেছেন আরও কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমি খুশি হলাম। এরপর থেকে আমার কাছে আরও অনেক পরিবার সাহায্য চাইতে এসেছে। কেউ ফোনে কথা বলেছে, কেউ সরাসরি বাড়িতে এসেছে। আমি বুঝলাম যে এই সমস্যা আসলে অনেক পরিবারেই আছে, কিন্তু মানুষ লজ্জায় বলতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা সাপোর্ট গ্রুপ তৈরি করব।
যেসব পরিবার এরকম সমস্যায় ভুগছে তারা একসাথে মিলে একে অপরকে সাহায্য করতে পারবে। আমি ডাক্তার রহমানের সাথে এই বিষয়ে কথা বললাম। উনি খুব খুশি হয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। আমরা মাসে একবার একটা মিটিং করি। সেখানে এরকম সমস্যায় ভোগা পরিবারগুলো আসে। তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে। গত মাসের মিটিংয়ে ৮ থেকে ১০টা পরিবার এসেছিল। সবার গল্প শুনে আমার মনে হলো যে আমি একা নই। একজন মা বলেছিলেন, মিতালি আপা, আপনার সাহসের কারণে আজ আমার ছেলে সুস্থ হয়েছে গি। আরেকজন বলেছিলেন, আপনি না থাকলে আমরা এই সমস্যাকে একটা অভিশাপ মনে করে সারা জীবন লুকিয়ে রাখতাম গি। এসব কথা শুনে আমার মনে হয় যে আমার সেই কঠিন অভিজ্ঞতা ব্যর্থ হয়নি। সেটা অনেক মানুষের কাজে এসেছে। আমি এখন একটা ছোট বই লিখছি। সেই বইয়ে আমার অভিজ্ঞতা আর অন্য পরিবারগুলোর গল্প থাকবে, যাতে করে যারা এই সমস্যায় ভুগছেন তারা সাহস পান। রঞ্জন যখন এই বিষয়ে জানল, সে বলল, মা, তুমি খুব ভালো কাজ করছ। আমি গর্বিত। আমি বললাম, রঞ্জন, তোর সেই কঠিন সময়ের অভিজ্ঞতা আজ অনেক পরিবারের কাজে আসছে গু। রঞ্জন বলল, মা, আমি চাই আমার নামও সেই বইয়ে থাকুক, যাতে অন্যরা জানতে পারে যে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। আমি তার সাহসিকতায় অবাক হলাম। সে নিজের লজ্জাজনক অতীতকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতে রাজি। গত সপ্তাহে শায়মার বিয়ের কার্ড ছাপানো হয়েছে। রঞ্জন তার পরিবার নিয়ে ঢাকায় এসেছে। অর্জুন এখন ৬ বছর বয়সী, খুব চালাক ছেলে। অনন্যা ২ বছর বয়সী, খুব মিষ্টি। রঞ্জন আর অনিতা আমাদের সাপোর্ট গ্রুপের মিটিংয়ে যোগ দিয়েছিল। তারা তাদের সফলতার গল্প শেয়ার করেছিল। একজন মা তাদের দেখে বলেছিলেন, দেখুন কত সুন্দর পরিবার। আমার ছেলেও কি এভাবে সুখী হতে পারবে? অনিতা বলেছিল, অবশ্যই পারবে। শুধু ধৈর্য রাখতে হবে আর চিকিৎসা চালিয়ে যেতে হবে গু। আজকাল আমি খুব ব্যস্ত থাকি। একদিকে শায়মার বিয়ের প্রস্তুতি, অন্যদিকে সাপোর্ট গ্রুপের কাজ, তার উপর বই লেখার কাজ। কিন্তু এই ব্যস্ততা আমার ভালো লাগে। আমি অনুভব করি যে আমার জীবন অর্থবহ হয়েছে। রবীন্দ্রও আমার এই কাজে সাহায্য করে। সে বলে, মিতালি, তুমি খুব ভালো কাজ করছ। আমি তোমার জন্য গর্বিত। গতকাল একটা টিভি চ্যানেল থেকে ফোন এসেছিল। তারা আমার গল্প নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চায়। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু রঞ্জন বলল, মা, এতে আরও বেশি মানুষ জানতে পারবে গো। আমি ভাবছি রাজি হব কিনা। শায়মার বিয়ে আর মাত্র ১৫ দিন বাকি। আমার খুব উত্তেজনা লাগছে। আমার মেয়ে সংসারী হবে। রিশাদ খুব ভালো ছেলে। সে আমাদের পরিবারের অতীত জেনেও কোনো আপত্তি করেনি। বরং সে বলেছে, আন্টি, আপনারা খুব সাহসী। আমি আপনাদের সম্মান করি গি। রিশাদের বাবা মাও এখন আমাদের খুব পছন্দ করেন। তারা বলেছেন, মিতালি বৌদি, আপনি যা করেছেন সেটা খুবই প্রশংসনীয় গু। আমার মনে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা আজ আমার সবচেয়ে বড় পরিচয় হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছিল। একজন মনোবিদ আমার সাথে পরিচয় হওয়ার পর বলেছিলেন, আপনি যা করেছেন সেটা অসাধারণ। আপনি একজন সাইকোলজিস্ট না হয়েও অনেক পরিবারের সেবা করেছেন গু। আমি বলেছিলাম, আমি কিছু বিশেষ করিনি। শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। তিনি বলেছিলেন, এটাই তো সবচেয়ে বড় কাজ। আপনি মানুষের মনে সাহস এনে দিয়েছেন গু। সেদিন বাড়ি ফিরে আমি ভেবেছিলাম, জীবনে কখনো কখনো আমাদের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। রঞ্জনের সেই সমস্যা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। কিন্তু আজ সেই অভিজ্ঞতাই আমার জীবনের সবচেয়ে অর্থবহ কাজের ভিত্তি। গত মাসে আমি একটা কলেজে বক্তৃতা দিয়েছিলাম। বিষয় ছিল পারিবারিক সমস্যা ও তার সমাধান। সেখানে অনেক তরুণ তরুণী ছিল। তাদের কেউ কেউ আমার কাছে এসে বলেছিল, আন্টি, আমাদের পরিবারেও এরকম সমস্যা আছে। কিন্তু আমরা কারো সাথে বলতে পারি না গি। আমি তাদের সাহস দিয়েছি। বলেছি, তোমরা লজ্জা করো না। এটা একটা রোগ। চিকিৎসা করালে সেরে যায়। এই কথোপকথনের পর আমার মনে হয়েছিল যে নতুন প্রজন্ম আমাদের চেয়ে বেশি সচেতন। তারা সমস্যাকে লুকিয়ে রাখতে চায় না। আমার লেখা বইটি আগামী মাসে প্রকাশিত হবে। প্রকাশক বলেছেন, এই বই অনেক পরিবারের কাজে আসবে গি। বইয়ের নাম রেখেছি খুব ভালোবাসার সীমানা গি। এতে আমার গল্পের পাশাপাশি আরও 10টি পরিবারের অভিজ্ঞতা আছে। রঞ্জন বইয়ের একটি অধ্যায় লিখেছে। সে তার নিজের অনুভূতি ও সুস্থ হওয়ার গল্প লিখেছে।
অনিতাও একটি অধ্যায় লিখেছে। সে লিখেছে কিভাবে একজন স্ত্রী এই ধরনের সমস্যায় ভোগা স্বামীকে সাহায্য করতে পারে। ডাক্তার রহমানও বইয়ের জন্য একটি অধ্যায় লিখেছেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই সমস্যার ব্যাখ্যা দিয়েছেন। আমি আশা করি এই বই পড়ে অনেক পরিবার সাহস পাবে। শায়মার বিয়ের দিন আরও কাছে চলে এসেছে। আজ আমরা বাজার করতে গিয়েছিলাম। শায়মা বলল, মা আমি খুব নার্ভাস গো। আমি বললাম, স্বাভাবিক। প্রতিটা মেয়েরই বিয়ের আগে এমন লাগে গি। শায়মা বলল, মা তুমি কি আমার জন্য চিন্তিত? আমি বললাম, না মা আমি চিন্তিত না। তুই একটা ভালো ছেলে পেয়েছিস। তুই সুখী হবি গু। শায়মা আমাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি আমার আদর্শ। তুমি আমাদের পরিবারকে এত কঠিন সময় থেকে বের করে এনেছ গু। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, আমি শুধু একটা মা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আগামীকাল রঞ্জনের শ্বশুরবাড়ির লোকজন আসবেন। তারাও শায়মার বিয়েতে যোগ দিবেন। অনিতার মা আমাকে ফোন করে বলেছিলেন, মিতালি বৌদি আপনার সাহসিকতার কথা আমরা সবাই জানি। আপনাকে সম্মান করি। আমি বুঝতে পারি যে আমার গল্প এখন অনেকের কাছে পৌঁছেছে। কিন্তু এতে আমার লজ্জা লাগে না, বরং গর্ব লাগে। আজ সন্ধ্যায় রঞ্জন আমার কাছে এসে বসেছিল। সে বলল, মা আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আমি বললাম, কিসের জন্য? রঞ্জন বলল, তুমি আমাকে হাল ছেড়ে দাওনি। তুমি আমার চিকিৎসার ব্যবস্থা করেছ। আমাকে সুস্থ করেছ। আমি বললাম, তুই আমার ছেলে। আমি তোকে ছেড়ে দিতে পারি কি করে? রঞ্জন বলল, কিন্তু অনেক মা পারেন। আমি সাপোর্ট গ্রুপে এরকম গল্প শুনেছি গু। আমি বললাম, সেসব মায়েদের দোষ দেওয়া যায় না। তারা বুঝতে পারেন না কি করতে হবে। রঞ্জন বলল, তাই তো তোমার কাজটা এত গুরুত্বপূর্ণ। তুমি তাদের পথ দেখাচ্ছ গু। কালকে আমার সাপোর্ট গ্রুপের মিটিং আছে। এবার আমি আমার বইয়ের কথা বলবো। যারা চাইবে তারা বই প্রি-অর্ডার করতে পারবে। আমার মনে হচ্ছে আমার জীবন এখন একটা নতুন অর্থ পেয়েছে। আগে আমি শুধু একজন গৃহিণী ছিলাম। এখন আমি অনেক পরিবারের আশার আলো। এই পরিবর্তন আমার নিজের কাছেই অবিশ্বাস্য লাগে। রবীন্দ্র প্রায়ই বলে, মিতালি তুমি এখন একজন সেলিব্রিটি গু। আমি হেসে বলি, আমি কোনো সেলিব্রিটি না। আমি শুধু একজন মা যে অন্য মায়েদের সাহায্য করতে চায়। আমার এই গল্প এখানেই শেষ করছি। কারণ জীবন তো চলমান। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম তা বলেছি। জীবনে যত বড় সমস্যাই আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। সঠিক পদক্ষেপ নিলে, ধৈর্য রাখলে সবকিছুর সমাধান হয়। আর সবচেয়ে বড় কথা হল, আমাদের কঠিন অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে। আমি আশা করি আমার এই গল্প যারা শুনেছেন তারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আল্লাহ সবার মঙ্গল করুন। সবার পরিবার সুখী থাকুক। ধন্যবাদ সবাইকে। মিতালি সেন, ঢাকা 2025 ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছিল। মেকানিক এসে ঠিক করছিল। সে ছেলেকে জিজ্ঞেস করল, ভাই বাসায় কয়জন? ছেলে বলল, আমি আর আমার ওয়াইফ। আমি চুপ থাকলাম। মেকানিক বলল, নতুন মেশিনে বেবি কাপড় ওয়াশ করার অপশন আছে। দরকার হবে শীঘ্রই। ছেলে হেসে বলল, হ্যাঁ দরকার। মেকানিক চলে যাওয়ার পর আমি রেগে গিয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, মা আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার ওয়াইফ হও। আর শীঘ্রই আমাদের বেবি হোক। তুমি আমাকে বিয়ে করো, আমরা সংসার করি। ওয়াশিং মেশিনের সাবানের গন্ধ আর পানির আওয়াজের মধ্যে আমার হৃদয় কেমন যেন দুরুদুরু করে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র সেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রঞ্জন আর শায়মা। রঞ্জন 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। শায়মা 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যা আমি কোনোদিন ভুলতে পারব না। এই ঘটনা ঘটেছিল গত বছর শীতের শেষে। আমাদের পুরাতন বাড়িটা ছিল পুরান ঢাকার একটা নিরিবিলি এলাকায়। বাড়িটা খুব পুরাতন, প্রায় 100 বছর আগের।
রবীন্দ্র আমাকে বারবার বলত নতুন কোথাও যেতে, কিন্তু আমি এই বাড়িটাকে ছেড়ে যেতে পারতাম না। এখানে আমার শৈশব কেটেছিল, আমার বাবা মা এখানেই মারা গিয়েছিলেন। সেদিন সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে দেখি রঞ্জন ওয়াশিং মেশিনের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রঞ্জন? এত সকালে উঠে গেলে কেন? রঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ একটা বিশেষ দিন। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কি? তার কথা শুনে আমার মনে হলো কিছু একটা গোলমাল আছে। ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেল বাজল। রঞ্জন দৌড়ে গিয়ে দরজা খুলল। একজন মেকানিক ভিতরে ঢুকল। তার হাতে টুলবক্স। মেকানিক বলল, স্যার, আপনিই কি ফোন করেছিলেন ওয়াশিং মেশিন ঠিক করার জন্য? রঞ্জন বলল, হ্যাঁ ভাইজা। মেশিনটা কাজ করছে না আগি। মেকানিক মেশিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, দেখি কি সমস্যা কি। তারপর সে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাই, বাসায় কয়জন? রঞ্জন একটু থেমে বলল, আমি আর আমার ওয়াইফ গু। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। রঞ্জন কি বলছে? কিন্তু আমি কিছু বললাম না, শুধু চুপ থাকলাম। মেকানিক মেশিনটা পরীক্ষা করতে করতে বলল, এই নতুন মডেলে বেবি কাপড় ওয়াশ করার বিশেষ অপশন আছে। আপনাদের দরকার হবে শীঘ্রই গু। রঞ্জন হেসে বলল, হ্যাঁ ভাইজা, দরকার হবে গু। মেকানিক প্রায় ঘণ্টাখানেক কাজ করে মেশিনটা ঠিক করে দিল। তারপর তার পয়সা নিয়ে চলে গেল। মেকানিক চলে যাওয়ার পর আমি রঞ্জনের দিকে রেগে গিয়ে বললাম, কি বলছিস তুই? কি সব বাজে কথা বলছিস মেকানিকের সামনে? রঞ্জন আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে অদ্ভুত একটা আবেগ। সে বলল, মা, আমি মিথ্যা বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার ওয়াইফ হও। আর শীঘ্রই আমাদের বেবি হোক। তুমি আমাকে বিয়ে করো, আমরা সংসার করি। ওয়াশিং মেশিনের সাবানের গন্ধ আর পানির আওয়াজের মধ্যে আমার হৃদয় কেমন যেন দুরুদুরু করে উঠল। আমি বুঝতে পারছিলাম না এটা কি ঘটছে। রঞ্জন আমার ছেলে, আমার নিজের সন্তান। সে কি বলছে? আমি তাকে ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গেছিস নাকি? উঠ এখান থেকে। কি সব বাজে কথা বলছিস? কিন্তু রঞ্জন উঠল না। সে আমার হাত ধরে বলল, মা, তুমি বুঝছ না। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। তোমার রূপ, তোমার যৌবন, তোমার সৌন্দর্য সব আমাকে পাগল করে তোলে গু। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এ কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? রঞ্জন, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার সন্তান। এসব কি পাগলামি? রঞ্জন বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবা তোমার যত্ন নেয় না, তোমাকে খুশি রাখে না। আমি তোমাকে সুখী করতে পারি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। এটা কি করে সম্ভব? তখনই হঠাৎ শায়মা স্কুল থেকে এসে হাজির। সে দরজা খুলে ভিতরে ঢুকে আমাদের এই অবস্থা দেখে বলল, কি হয়েছে মা? রঞ্জন ভাই মেঝেয় কেন বসে আছে? রঞ্জন তাড়াতাড়ি উঠে দাঁড়াল এবং স্বাভাবিক হয়ে বলল, কিছু না শায়মা, শুধু মায়ের কাছে কিছু একটা চাইছিলাম গু। শায়মা সন্দেহের দৃষ্টিতে আমাদের দিকে তাকাল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না মা, তুই ফ্রেশ হয়ে নে। আমি খাবার দিচ্ছি গু। শায়মা তার রুমে চলে গেল। রঞ্জনও তার রুমের দিকে যেতে লাগল। যাওয়ার সময় সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমি যা বলেছি সেটা নিয়ে ভেব। আমি সিরিয়াস গু। সেদিন সারাটা দিন আমি স্বাভাবিক থাকতে পারিনি। রঞ্জনের সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এ কি সম্ভব? একজন ছেলে তার মায়ের প্রতি এমন অনুভূতি রাখতে পারে? সন্ধ্যায় রবীন্দ্র অফিস থেকে ফিরল। আমি তাকে কিছু বলব কিনা ভাবছিলাম। কিন্তু কি বলব? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। এ তো শুনতেই অদ্ভুত লাগছে। রাতের খাবারের সময় আমরা সবাই একসাথে বসলাম। রঞ্জন স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু মাঝে মধ্যে সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমার অস্বস্তি লাগছিল। রবীন্দ্র বলল, রঞ্জন, তোর পরীক্ষা কেমন যাচ্ছে? রঞ্জন বলল, ভালো বাবা। আমি আমার ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি গু। শায়মা বলল, ভাইজা, তুই কি করতে চাস ভবিষ্যতে? রঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, আমি একটা সুখী সংসার করতে চাই। একজন সুন্দর স্ত্রীর সাথে, যে আমাকে ভালোবাসে এবং আমি যাকে হৃদয় দিয়ে ভালোবাসি। তার কথার মানে আমি বুঝতে পারছিলাম। আমার হাত কাঁপছিল।
রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, রবীন্দ্র আমার পাশে ঘুমাচ্ছে। আমি তাকে জাগিয়ে সব কিছু বলব কিনা ভাবছিলাম। হঠাৎ আমার রুমের দরজায় আস্তে আস্তে কেউ টোকা দিল। আমি উঠে দরজা খুলে দেখি রঞ্জন দাঁড়িয়ে আছে। রঞ্জন, কি চাই? সে ফিসফিস করে বলল, মা, আমার সাথে একটু কথা আছে। দয়া করে বাইরে এসো। আমি রবীন্দ্রের দিকে তাকালাম। সে গভীর ঘুমে আছে। আমি ধীরে ধীরে বের হয়ে দরজা বন্ধ করে দিলাম। রঞ্জন আমাকে বসার রুমে নিয়ে গেল। সেখানে শুধু মৃদু আলো জ্বলছিল। সে আমাকে সোফায় বসতে বলল, মা, আজ সকালে আমি যা বলেছিলাম সেটা নিয়ে ভেবেছ? আমি বললাম, রঞ্জন, তুই কি বলছিস সেটা কি তুই বুঝতে পারছিস? এসব অন্যায়। আমি তোর মা গু। রঞ্জন বলল, মা, আমি জানি এটা সমাজের চোখে অন্যায়। কিন্তু ভালোবাসা কি অন্যায়? আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমার যত্ন নিতে চাই, তোমাকে সুখী করতে চাই। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কথা বলিস না রঞ্জন। এটা পাপ। রঞ্জন আমার কাছে এসে বসল। সে বলল, মা, বাবা তোমার যত্ন নেয় না। তুমি কি খুশি আছো এই সংসারে? তুমি কি সন্তুষ্ট? আমি দেখি তুমি সবসময় একা একা থাকো, কারো সাথে মনের কথা বলো না। সত্যি কথা হলো, রঞ্জনের কথা একটা সত্য ছিল। রবীন্দ্র সত্যিই আমার যত্ন নিত না। সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকত। আমি অনেক সময় একাকিত্ব অনুভব করতাম। কিন্তু তাই বলে আমার ছেলের সাথে? রঞ্জন আমার হাত ধরল। তার হাত খুব গরম ছিল। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই। তখন আমি বুঝতাম না এই অনুভূতি কি। কিন্তু এখন আমি বুঝতে পারি। আমি তোমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসি। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে শক্ত করে ধরে রাখল। রঞ্জন, তুই আমাকে ছেড়ে দে। এসব অন্যায়। রঞ্জন বলল, মা, তুমি একবার ভেবে দেখো। আমি তোমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেভাবে বাবা কখনো ভালোবাসেনি। আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। তার কথা শুনে আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে ভয়, অন্যদিকে কেমন যেন একটা আকর্ষণ। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। না রঞ্জন, এসব হতে পারে না। তুই তোর রুমে যাগ। রঞ্জনও উঠে দাঁড়াল। সে আমার খুব কাছে এসে দাঁড়াল। তার শ্বাস আমার মুখে লাগছিল। মা, আমি হাল ছেড়ে দেব না। আমি তোমাকে পেতেই হবে। তুমি একদিন বুঝবে আমি তোমার জন্য কত ভালো। এই বলে সে তার রুমে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে কাঁপছিলাম। কি ঘটছে আমার জীবনে? পরের কয়েকদিন রঞ্জন স্বাভাবিক আচরণ করল। কিন্তু যখন বাড়িতে আমি একা থাকতাম, সে আমার কাছে এসে নানা অজুহাতে কথা বলার চেষ্টা করত। সে আমার সাহায্য চাইত, আমার সাথে বসে টিভি দেখত, আমার রান্না করা খাবারের প্রশংসা করত। আমি বুঝতে পারছিলাম সে আমার মন জয় করার চেষ্টা করছে। কিন্তু এটা তো ভুল। এটা হতে পারে না। একদিন সকালে রবীন্দ্র অফিসে গেছে, সায়মা স্কুলে গেছে। রঞ্জনের ক্লাস ছিল না, সে বাড়িতে ছিল। আমি রান্নাঘরে রান্না করছিলাম। রঞ্জন এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি? আমি বললাম, না, দরকার নেই। কিন্তু সে রান্নাঘরে ঢুকে পড়ল। সে আমার খুব কাছে এসে দাঁড়াল। মা, তুমি কেমন আছো? ভালো। সত্যি? আমি মনে করি তুমি খুশি নও। আমি তার দিকে তাকালাম। কেন? আমি খুশি না কেন? রঞ্জন বলল, বাবা তোমার যত্ন নেয় না। সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত। তুমি সবসময় একা থাকো। তোমার কোনো বন্ধু নেই যার সাথে মনের কথা বলতে পারোক। সত্যি কথা হলো, রঞ্জনের কথা একেবারে মিথ্যা ছিল না। আমি সত্যি অনেক সময় একাকিত্ব অনুভব করতাম। রঞ্জন আরও কাছে এসে বলল, মা, আমি তোমার বন্ধু হতে চাই। তুমি আমার কাছে তোমার মনের সব কথা বলতে পারোগ। রঞ্জন, তুই দূরে সরে যা। রান্না করতে সুবিধা হচ্ছে না। কিন্তু সে সরে গেল না, বরং আরও কাছে এলো। তার শরীর আমার শরীর ছুঁয়ে গেল। আমি চমকে গিয়ে বললাম, রঞ্জন। রঞ্জন আমার কোমরে হাত দিল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম। ছেড়ে দে আমাকে। কিন্তু সে আরও শক্ত করে ধরল। সে আমার মুখের দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত আগুন।
মা, তুমি এত সুন্দর। আমি তোমাকে দেখলে আমার সব কিছু ভুলে যাই। আমি ভয় পেয়ে গেলাম। রঞ্জন, তুই আমাক। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে?
আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত।
তানিয়া একটা স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11 অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? 13 অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। 14 অধ্যায়, বাধা আর সংগ্রাম।
কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়।
৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। ৪৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এল। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এল। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু, তুমি কি করো?
আলম হেসে বলল, আমি গল্প লিখি না তুগু। আমাকে একটা গল্প বলো না। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি, আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল।
কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে কি তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।